বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর, উপদেষ্টা পরিষদে আইন পাস। বাড়ল ঈদের ছুটি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, জনসমর্থিত সরকারের সাথে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন। বিচারিক আদালতে তারেক রহমানের মামলা শেষ, দেশে ফিরতে আর কোনো বাধা নেই জানালেন আইনজীবী। এবং সব নির্বাচন পর্যবেক্ষক বাতিল হতে পারে জানালেন কমিশনার আনোয়ারুল। সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক ও সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। বিয়ের আশ্বাসে ধর্ষণের সাজা 7 বছর রেখে উপদেষ্টা পরিষদে আইন পাস ও জনসাধারণের সুবিধার্থে ঈদের ছুটি একদিন বাড়ানো হয়েছে। দুপুরে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নারী ও শিশু নির্যাতন আইনের কিছু সংশোধনী পাশ হয়। সেই সঙ্গে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশে সংশোধনী আনা হয়েছে। প্রাক্কলিত মূল্যের 10% কম হলে টেন্ডার বাতিলের যে বিধান তা বাতিল করা হয়েছে। এছাড়া পরিত্যক্ত বাড়ি বরাদ্দ প্রাপ্তির ক্ষেত্রে আইনের সংশোধনী আনা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বিএনপির এই নেতা বলেন, জনসমর্থিত সরকারের সাথে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। গুলশান চেয়ারপারসন অফিসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার। শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের সামনে উপস্থাপন করবে, জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে। জানান নির্বাচন ও সংস্কার বিষয়ে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। এবং বর্তমানে ইউর নির্বাচনকে ঘিরে, তারপরে সংস্কারকে ঘিরে ইউর যে ক্যাপাসিটি বিল্ডিং, ওরা সহযোগিতা করতে রাজি আছে। যেখানে বিশেষ করে ইলেকট্রাল প্রসেস থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো যেগুলো ভেঙে পড়েছে, এগুলোর সংস্কারের বিষয়ে, এগুলো পরিবর্তন, এগুলোর সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য তাদের সমর্থন, ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য তারা এগিয়ে আসতে রাজি আছে। বলেন, সবার সিদ্ধান্তে একটি সরকার গঠন হলেও জনগণের সমর্থিত সরকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। গণতান্ত্রিক অর্ডার যেটার জন্য, সেটা তো এখনো ফিরে আসেনি। তো সেটা না আসলে তো একটা জনগণ সমর্থিত একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে, পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না। সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি। তো এই জন্য সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার, সংসদ, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপির নেতা জানান, রোববার ঐক্যমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দেবে দলটি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হত্যা মামলা থেকে দায় মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এ রায়ের মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফিরতে আর কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবীরা। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। 1-11 সময় খুন হয় বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় এক আসামিকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে 21 কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় দীর্ঘ 17 বছর পর বিচারিক আদালত থেকে খালাস পেলেন তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ 8 জন। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত 3 এই রায় ঘোষণা করেন। আইনজীবীরা বলেন, মামলার সাক্ষীরা কেউ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। সেই বসুন্ধরার আলোচিত মামলা, যেই মামলার আজকে তিনি রায় ঘোষণা করেছেন একটু আগে,
রায়ে তিনি বলেছেন এই মামলাটি একটি হোপলেস মামলা এবং অন্যায়ভাবে এই মামলাটি ইনিশিয়েট করা হয়েছিল। বিচারিক আদালতে তারেক রহমানের নামে আর কোনো মামলা নেই এমনটা জানান তার আইনজীবীরা। জাতীয়তাবাদী শক্তিকে দমন করার জন্য অসৎ উদ্দেশ্যে যে মামলা একের পর এক আপনারা দেখছেন খালাস হচ্ছে, যেহেতু এখন বিচার বিভাগ স্বাধীন, নিরপেক্ষ এবং কোনো রকম প্রভাব ব্যতিরেকে এই মামলাগুলোর রায় হচ্ছে। তারেক রহমানের আজকের এই মামলা রায়ের মাধ্যমে আমার জানা মতে ওনার বিরুদ্ধে আর বড় কোনো মামলা নাই। এখন তিনি ইভেন দেশে ফেরত আসার জন্য অপেক্ষায় আছেন, দেশবাসী তাকে গ্রহণ করার অপেক্ষা আছেন, সেই অবস্থাটা এখন অনেকটা ফ্রি হয়ে গেল। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তৎকালীন দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়া হবে বলেও জানান আইনজীবীরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে নিবন্ধিত ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। আজ নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ইসি কমিশনার বলেন, আমরা একটা খসড়া দাঁড় করিয়েছি, কিছু কিছু পর্যবেক্ষক তো বাতিল হবেই। যদি কমিশন মনে করে তাহলে সবগুলো বাতিল হতে পারে। সুন্দর, স্বচ্ছ এবং নজিরবিহীন নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন নির্বাচন কমিশন তাই করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ইসি আনোয়ারুল। জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে দেশে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যার ফলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার এক মাহফিলে এসব কথা বলেছেন গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূর। তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার এবং স্বাধীনতা অস্বীকারী একটি নিপীড়ক ও অন্যায্য স্বৈরাচারী শাসনের পতনের পর এটা তার দলের প্রথম ইফতার মাহফিল। স্বৈরাচারের পতন সমগ্র বাংলাদেশের জন্য প্রমাণ করে যে জনগণের শক্তি এবং সত্যের বিজয় অনিবার্য। নুরুল হক নূর বলেন, অগণিত তরুণ তরুণীর লড়াইয়ের মধ্য দিয়ে এই বিজয় অর্জিত হয়েছে যা আমাদের শক্তি যোগায়। Our vision for Bangladesh. We are working on long-term plans to rebuild Bangladesh, focusing on education, healthcare, agriculture, industrial growth, and scientific and technological advancement. Our vision is a nation where every citizen can fulfill their potential. We reject political division, hatred, and exclusion. Instead, we advocate tolerance, inclusivity, and democratic culture, and nurture diversity and unity. রাজধানীর রামপুরায় বড় ভাইয়ের ব্যবসার দখল নিতে হত্যা চেষ্টা চালায় আপন ছোট ভাই। এতে ব্যর্থ হয়ে ফাঁসানো হয় একের পর এক ভুয়া মামলায়। এদিকে সিআইডির রিপোর্টেও মিলেছে সত্যতা। বিস্তারিত দেখুন উল্লাস মুর্তজার রিপোর্টে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানকে কাজে লাগিয়ে বড় ভাই ফিরোজ আলম সুমনকে আওয়ামী লীগ নেতা হিসেবে প্রচার চালিয়ে ছাত্রদের দিয়ে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করেন তারই ছোট দুই ভাই ইফতেখারুল আমিন এবং হাসনাইন আমিন। কিন্তু ঘটনা ফাঁস হয়ে গেলে আইনের আশ্রয় নেন বড় ভাই। পুলিশের তদন্তে মিলেছে সত্যতা। তবে হত্যা চেষ্টা ব্যর্থ হয়ে এখনও নানা রকম হুমকির মধ্যে জীবন পার করতে হচ্ছে সেই বড় ভাইকে। এই ঘটনা নিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম, চেষ্টা করেছি খাবার এবং পানি দিয়ে ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য কুড়িল বিশ্বর থেকে মোচাক পর্যন্ত প্রায় আমরা ২০০০ প্লে কার্ড, স্টপ, থামুন, চলুন বানিয়ে আমি নিজে এগুলা রাত্রেবেলা ঘুরে ঘুরে প্রোভাইড করেছি। অনুসন্ধানে জানা যায় ফিরোজ আলম সুমনকে হত্যার পরিকল্পনা করে তারই ছোট দুই ভাই ইফতেখারুল আমিন ও হাসনাইন আমিন। পরিকল্পনার অংশ হিসেবে ফ্রিল্যান্সার আসিফ নেওয়াজকে দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করানো হয়। ভুল আসলে কারো বলে কয়ে হয় না, পোস্ট দিছে আমি পোস্ট করে দিছি। যদি আমি তখন চেক করতাম যে না ফিরোজ আলম সুমন যার নামে আমি পোস্ট করতেছি সে আসলে তার সোশ্যাল স্ট্যাটাসটা কেমন, হয়তো তখন আমি পোস্টটা করতাম না। ছাত্র আন্দোলনের শুরু থেকেই আন্দোলনকারী শিক্ষার্থীদের খাবার ও আশ্রয় দিয়ে আসছিলেন ফিরোজ আলম সুমন। তাই
ওই এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে সুপরিচিত তিনি। ফেসবুকে পোস্টটি রামপুরা বাড্ডা এলাকায় আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের নজরে এলে তারা ব্যবসায়ী সুমনের পক্ষে অবস্থান নেন। তিনি বিভিন্ন সময় আমাদের খাদ্যের ব্যবস্থা করেছেন, বিস্কুট, তারপর তার হোটেলের বিভিন্ন খাবার। যখন আমরা পোস্ট দাতার সাথে আমরা যোগাযোগ করেছি আসিফ নেওয়াজ, উনি আমাদেরকে ইফতেখার আমিন নামের একটা অ্যাকাউন্টের মেসেজ দেখিয়েছে যে ভাই আপনি এই জিনিসটা পোস্ট করেন। পরে এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। সঠিক তদন্ত করে তাদের সঠিক বিচার করা হোক। অভিযোগের অধিকতর তদন্তের স্বার্থে সিআইডিকে দায়িত্ব দেয়া হলে সিআইডির তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মাহমুদুল হাসান তদন্ত শেষে ভাইকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রের প্রাথমিক সত্যতা পেয়ে 2 ভাই সহ 4 জনের নাম উল্লেখ করে পেনাল কোড 506 ও 507 ধারায় অনুরূপ প্রতিবেদন আদালতে দাখিল করেন। আসিফ নওয়াজকে যে ফেসবুকে পোস্ট করতে বলছে, সিআইডির রিপোর্টে তার সত্যতা এবং 14 মাসের রিপোর্ট এবং সিআইডির মামলার প্রতিবেদন, এটা রেস্তোরাঁ মালিক সমিতির প্রচারণা করছে, এটা মিথ্যা। শুধু তাই নয়, হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে একাধিক মামলায় ভুয়া আসামি বানিয়েছে বড় ভাই ফিরোজ আলম সুমনকে। এসব অভিযোগের বিষয়ে জানতে ইফতিখারুল আমিন ও হাসনাইন আমিনের সঙ্গে যোগাযোগ করা হয়। একাধিকবার ফোন করলেও সাংবাদিক পরিচয় শুনেই লাইন কেটে দেন তারা। এরপর তাদের বাসায় ও নিজ নিজ রেস্টুরেন্টে গেলেও কথা বলতে রাজি হননি কেউই। পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ 5 জন নিহত হয়েছেন। বিকেলে উপজেলার বহরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে ঈশ্বরদী শহর থেকে দাসুরিয়াগামী একটি সিএনজি চালিত অটোরিকশা ও পাবনা থেকে ঈশ্বরদীগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশুসহ 3 জনের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও 3 জন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও 2 জনের মৃত্যু হয়। মানিকগঞ্জের সিংগাইরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় হারুনুর রশিদ ও তার ছেলে মোহাম্মদ সাব্বির হোসেন সহ 4 জন গুরুতর আহত হওয়ার ঘটনায় মানববন্ধন হয়েছে। সকাল 11টার দিকে জামিরতা ইউনিয়নের সুতক্ষীরা গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন শহীদুল ইসলাম, মেহেদি হোসেন সহ অনেকেই। বক্তারা আসামিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। গাজীপুরের শ্রীপুরে 5 আগস্টের ঘটনার জেরে 24 শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি। বিকেলে মাওনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়ে এই মানববন্ধন হয়। সংগঠনের উপজেলা সভাপতি আব্দুল হান্নান সজল বলেন, ছাত্র জনতার আন্দোলনে শিক্ষক সমাজ ও সহমর্মিতা দেখিয়েছে এবং বিভিন্নভাবে সহায়তা করেছে। এরপরেও শ্রীপুরের থানায় দায়ের করা কয়েকটি মামলায় 24 শিক্ষকের আসামি করা হয়েছে। বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে আজ তোপখানা রোডে এই আয়োজন করা হয়। এতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুল রহমান রিয়াজ, সদস্য সচিব নিজাম উদ্দিন দরবেশ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। দেশের ফুটবলে গত কয়েকদিনের নতুন উচ্ছ্বাস টের পাওয়া গেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। সকাল 9টার ফ্লাইটে বাংলাদেশের জাতীয় দল উড়াল দিয়েছে ভারতের উদ্দেশ্যে। প্রথমে কলকাতা, সেখান থেকে ম্যাচ ভেন্যু শিলংয়ে যাবে টিম বাংলাদেশ। গেল কদিনের মতো আজ সকালেও বিমানবন্দরে আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল হামজা চৌধুরী। তাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত দলের 2 তারকা খেলোয়াড় সোহেল রানা সিনিয়র এবং তপু বর্মন।
শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর, উপদেষ্টা পরিষদে আইন পাশ, বাড়ল ঈদের ছুটি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি, জনসমর্থিত সরকারের সাথে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন। বিচারিক আদালতে তারেক রহমানের মামলা শেষ, দেশে ফিরতে আর কোনো বাধা নেই জানালেন আইনজীবী। এবং সব নির্বাচন পর্যবেক্ষক বাতিল হতে পারেন জানালেন কমিশনার আনোয়ারুল। সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।